এই যে বিষাক্ত সাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনি ভয়ে আটকে উঠবেন। তাছাড়া চীনের সাপের রক্তে জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাছাড়া সাপের পিত্তথলি দিয়ে এমন একটি বিশেষ জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ কাজে লাগে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি চীনে বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয়, এর পাশাপাশি জোক কিভাবে চাষ করা হয়, এবং এর সাথে অন্যান্য যে সমস্ত প্রাণীগুলোকে দেখে আমরা ভয় পাই সেগুলো কিভাবে চাষ করা হয়। সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। প্রথমেই রয়েছে জোক ফার্মিং প্রসেস। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নর্মাল জোক, আর এগুলোকে চাষ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নর্মাল গরু, ছাগল এবং পোলট্রি মুরগির মতন এগুলোকেও ফার্মে চাষ করা হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হয়তো এর আগে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে জোক চাষ করা হতে পারে। এই জোকগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার ওয়ার্কাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। যেমনটা আপনারা জানেন, জোক মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরের ভেতরে ঢুকতে পারে। মানুষের শরীরের মধ্যে ঢুকে এরা মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটাতে পারে। কিন্তু চীন দেশে এই প্রাণীটিকে ফার্মের মধ্যে পালন করা হয়, আর প্রতি বছর এগুলো পালন করে লাখ লাখ ডলারে বিক্রি করা হচ্ছে। তবে এখন প্রশ্নটা হচ্ছে, এরা কিভাবে এই জোক পালন করে থাকে? তাছাড়া এই জোক দিয়ে তারা কি করে? এ সকল মানুষেরা জোককে কি খেতে দিচ্ছে? জোক দেখলে আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না এই জোকের বিশেষ কিছু উপকারী দিক রয়েছে। এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। আমাদের পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোক রয়েছে, যার মধ্যে 100 প্রজাতির জোক সমুদ্রে বসবাস করে থাকে। এর মধ্যে 90 প্রজাতির জোক পাওয়া যায় পুকুরে। এছাড়া অনেক প্রজাতির জোক কাদা বাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে থাকে। এই একটি জোক প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের শরীরে কোনো একটি অংশ কেটে ফেললে সেটি পুনরায় তৈরি হতে পারে। যদিও জোক দেখলে অনেকেই ভয় পায়, কিন্তু চীনের বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয়, কারণ এই জোকে রয়েছে অনেক উপকারী গুণ। এটা যেরকম বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক তেমনই সরাসরি বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও ব্যবহার করা হয়। এই জোকের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়া জোক শামুক এবং কেঁচো খেয়ে থাকে। ফার্মে এদের পালন করার জন্য এই খাবারগুলো দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তারা ডিম পাড়ে, আর এগুলোকে কাদাবাটির মধ্যে রাখা হয়। পরে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা বেরিয়ে আসে। এগুলোকে ফার্মের বিশেষ পানির মধ্যে রাখা হয়, আর এগুলোকে নিয়মিত খাবার দেওয়া হয়। এদেরকে বেশিরভাগ সময় রক্ত খেতে দেওয়া হয়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রোদ্রে শুকানো হয়। রোদে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালে বিভিন্ন ঐতিহাসিক ওষুধ তৈরি করা হতো। তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই জোকের ব্যবহার করা হয়। এই জোকের সাহায্যে মানুষের চেহারা চিকিৎসা, স্তনের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। তাছাড়া এই জোক মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এই জোক ব্লাড সেল সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। এই কারণে চীন এবং কোরিয়াতে প্রতি বছর এই জোক বিপুল পরিমাণে চাষ করা হয়। তারপর এগুলোকে ইউরোপ এবং আমেরিকা মহাদেশে এক্সপোর্ট করা হয়। বর্তমানে এটা এশিয়া মহাদেশে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়া এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামে প্রতিটি বাড়িতে সাপ চাষ করা হয়ে থাকে। এগুলো সেই বিষাক্ত সাপ যেগুলোকে দেখে প্রতিটা মানুষ ভয়ে দৌড়ে পালিয়ে যায়, অথচ তারা এই সমস্ত সাপগুলোকে লালন পালন করে, আর তারা এগুলো পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি দামি ব্যাগ এবং জুতো। এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন দামি দামি জামা কাপড়। এগুলো অনেক উচ্চ দামে দেশে বিদেশে বিক্রি করা হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, চীন এবং জাপানে সাপের মাংস অনেক জনপ্রিয়। তাছাড়া সাপের বীজ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর অ্যান্টিভেনাম। এছাড়া থাইল্যান্ডে সাপের রক্ত স্পেশাল জুস খাওয়া হয়, আর এটি খাওয়ার পর বৃদ্ধরা যুবকের মতন শক্তিশালী হতে পারে। তারা মনে করে থাকে এই জুস পান করলে বৃদ্ধ মানুষেরা তাদের যৌবন ফিরে পাবে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে থাকে তারা বিষসহ এবং বিষ ছাড়া এই 2 ধরনের সাপই পালন করে থাকে। তবে তারা বেশিরভাগ সময় বিষধর সাপটাই বেশি পালন করে থাকে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হয়। তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা বাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে। এরপর তারা একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতো অনেক ছোট ছোট খোপ থাকে। এই ছোট্ট ছোট্ট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয়। যেগুলো বিষধর সাপ হয়ে থাকে সেগুলো আলাদাভাবে, আর যেগুলো বিষমুক্ত সাপ হয়ে থাকে সেগুলোকেও আলাদাভাবে রাখা হয়। আর প্রতিদিন সাপগুলোকে ব্যাঙ সহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয়।
সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয় যাতে সবাই আরাম করে বসবাস করতে পারে আর ঘরের মতো অনুভব হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা গরম রাখা হয়। যখন এদের ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এগুলোকে আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থাই থাকে। এই ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত সাপগুলো সেখানে থাকে। তারপর এই ছোট্ট ছোট্ট সাপগুলোকে আলাদা করা হয়। যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্য থেকে বিষ বের করা হয়। পরে এই বিষ ওষুধ কোম্পানি কিনে নেয় আর এখান থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে। পরবর্তীতে এই সাপের মাংস করা হয় আর এগুলোকে মার্কেটে বিক্রি করা হয়। যে সমস্ত সাপগুলো বিষমুক্ত হয়ে থাকে সেগুলোকে আলাদাভাবে মার্কেটে বিক্রি করা হয়। এগুলোকে বেড়ে এর ভেতর থেকে আবর্জনা পরিষ্কার করা হয়, তারপর এগুলোকে বাজারজাত করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ খুবই জনপ্রিয়। বিশেষ করে চীন, জাপান এবং ইন্দোনেশিয়াতে এই খাবার খুবই জনপ্রিয়। তাছাড়া যে সমস্ত সাপের চামড়াগুলো অনেক মোটা হয়ে থাকে আর ভালো কোয়ালিটির হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করা হয়। এছাড়া এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয়। এগুলোকে চায়নার মানুষ শরবত করে খায়। এছাড়া সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, ওগুলোকে আলাদাভাবে রোদ্রে শুকানো হয় আর ঐতিহাসিক ওষুধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি দামি ওষুধ তৈরি করা হয়, মানে সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। সাধারণ সাপের থেকে পাইথন সাপের চামড়া অনেক বেশি দামি হয়ে থাকে। এই পাইথনের চামড়াগুলো ভালো মতো শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় আর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এবার চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাঙের মাংস কিভাবে চাষ করা হয়। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন ব্যাঙের মাংস আবার কি করে সম্ভব। তো বর্তমানে ফার্মে ব্যাঙও চাষ করা হচ্ছে। ভিয়েতনাম দেশটিতে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয়। এগুলো চীন, জাপান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই ব্যাঙের মাংস অনেক লাভজনক একটা ব্যবসা। চায়না এবং জাপানে ব্যাঙের মাংস অনেক জনপ্রিয়। তারা মনে করে থাকে এটা অনেক পুষ্টিকর একটি খাবার। ব্যাঙ পালন করার জন্য সবার প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফার্মে এগুলো ব্রিডিং করা হয়। একটি নির্দিষ্ট সময় পর যখন এদের বেটিং সিজন চলে আসে তখন ফিমেল ব্যাঙ একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে। এর ফলে পুরুষ ব্যাঙগুলো তাদের উপর আকর্ষিত হয়। এরপর তাদের বেটিং হয়। এরপর ফিমেল ব্যাঙগুলো ডিম পাড়ে। মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ডিমগুলো থেকে ব্যাঙাচি বের হয়। এগুলোকে আলাদা একটি পানির ট্যাঙ্কারে রাখা হয় আর সেখানে তারা আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে তারা প্রাপ্তবয়স্ক ব্যাঙে পরিণত হয়ে যায়। যারা যারা ব্যাঙ চাষ করে থাকে তারা ব্যাঙগুলোকে ছোট্ট, মাঝারি এবং বড় আকারে ভাগ করে দেয়। এরপর এগুলোকে আকার অনুযায়ী তাদের বিভিন্ন খাবার দেওয়া হয়। তাদেরকে খাবার হিসাবে দেওয়া হয় বিভিন্ন মাছ, ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার। এই সমস্ত ব্যাঙগুলো যে ট্যাঙ্কারে থাকে সেগুলোকে নির্দিষ্ট সময় পর পরিষ্কার করা হয় যেন ট্যাঙ্কারের মধ্যে ব্যাকটেরিয়া না জমে। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে এইভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে প্রয়োজন অনুসারে এগুলোকে কাটিং এবং প্রসেসিং করে বাজারজাত করা হয়। তো বন্ধুরা, দেখতে পেলেন তো চীনের মানুষ কি খায় না। চীনের মানুষ চেয়ার টেবিল বাদ দিয়ে চার পাওয়ালা সব কিছুই খেয়ে থাকে। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি কখনো চীনে যেতে চাইবেন? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।